আজকে আমাদের আলোচনা নতুন একটা গ্রামার নিয়ে। কি গ্রামার নিয়ে সেটা আমি পরে বলবো। আগে দেখো আমি কি লিখি। দেখো এখানে আমি লিখছি আই রাইস ইট, ঠিক আছে না? আই রাইস ইট, ঠিক নাই? দেখা যাচ্ছে আই রাইস ইট। আচ্ছা দেখো না কেন এটা আমরা পরে বলি। এইখানে দেখো আই রাইস ইট কোনো একটা অর্থ বানানো যায়? মিলতে চায় না। না, এখান থেকে একটা ঠি সরাই নিয়ে আসলাম, এটা তো ঠি। এই ঠিটা যদি এখানে নিয়ে আসি তাহলে এটার নাম কি? ঠি। তো এটাকে কি বলে? লেটার। কি বলে? লেটার বা বর্ণ। আবার এই ঠি, এটা এই, এটা ই, এই দুইটা মিলে কি হয়েছে? এই তিনটা মিলে কি হয়েছে? ওয়ার্ড। এটা কি বলে? ওয়ার্ড। ওয়ার্ড মিন্স শব্দ। ভালো কথা, শব্দ। তাহলে এটা একটা ওয়ার্ড, এটার একটা ওয়ার্ড, এটার একটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। তাহলে এই তিনটা ওয়ার্ড মিলে আমি যা লিখছি তাতে হয়েছে আই রাইস ইট। কেমন জানি মনে হচ্ছে, এটা সুন্দর হয় না, এরকম মনে হচ্ছে না? আই রাইস ইট এরকম মনে হচ্ছে, সুন্দর হয় না, ঠিক না? এখন প্রশ্ন হলো কেন সুন্দর হয় না সেটা আমরা পরে বলবো। তাহলে আবার যদি আমি লিখতাম এরকম তাহলেও কি ঠিক হইলো? হইলো না, তাই না? কিন্তু যদি আমি এখন এইভাবে লিখি, দেখো আই ইট রাইস। আই ইট রাইস এর অর্থ কি? আমি ভাত খাই। কেন জানি একটু ফ্রেশ লাগতেছে না? একটু কথা বলছি, আমার মানে মনটা জুড়াই গেছে, আমি ভাত খাই, ঠিক না? এই যে জুড়াই গেল কথা বলে, তো এই পুরো কথাটাকে কি বলা হয়? সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স বা বাক্য। আমরা এখনো সংজ্ঞা শিখি নাই, কিন্তু সংজ্ঞাটা আমরা শিখবো। সেন্টেন্স বা বাক্য। তো সেন্টেন্স বা বাক্য আসলে কেমনে হয় সেটা আমরা একটু বিস্তারিত আরো জানবো। এবারে দেখো, এবার যদি এরকম লিখতাম ইফ ইউ কাম, এর অর্থ কি? তুমি যদি আসো। শেষ করে দিলাম। এটা কি মনে হয়েছে শেষ হয়ে গেছে? হচ্ছে না, মনে হচ্ছে আরো কিছু আছে, তাই না? তাহলে এটাকেও কি সেন্টেন্স বলা যাবে? এটাও সেন্টেন্স না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো এটাও সেন্টেন্স হইল না। তাহলে সেন্টেন্স কিভাবে হবে? যদি আমি এখানে লিখতাম আই শ্যাল গো, এখন অর্থ দাঁড়ালো কি? ইফ ইউ কাম আই শ্যাল গো। যদি তুমি আসো আমি যাব। যদি তুমি আসো আমি যাব। এখন কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে না? পেয়েছে তো? তাহলে আমাদের সেন্টেন্সের সংখ্যাটা কি? আমার সাথে বলো, কতগুলি ওয়ার্ড, কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তার মানে খালি ওয়ার্ড পাশাপাশি বসলেও সেন্টেন্স হবে না, তাই না? আবার পাশাপাশি বসছে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে নাই, তাহলেও সেন্টেন্স হবে না। তাহলে এটা সেন্টেন্স হয় কিনা? মনে করো দ্য এলিফ্যান্ট ফ্লাইস, হাতিটি উড়ে, বা দ্য এলিফ্যান্ট ফ্লাইস ইন দ্য স্কাই। দ্য এলিফ্যান্ট ফ্লাইস ইন দ্য স্কাই, হাতিটি আকাশে উড়ে, এটা বাক্য হবে কিনা? এটাও বাক্য হবে না। কেন হবে না? হাতির আকাশে ওড়ার ক্ষমতা নেই। তার মানে যে কোনো কথা আমি বলবো সেটা সামঞ্জস্য হতে হবে, অর্থপূর্ণ হতে হবে, তাই না? আবার প্রথমে যেমন লিখছিলাম আই রাইস ইট, আই ইট রাইস না, আই রাইস ইট, তাহলে ওইটাও হবে না। কেন হবে না? পাশাপাশি বসছে ঠিক আছে, কিন্তু গুছায় একটা সুন্দর অর্থ প্রকাশ করতে পারে নাই। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম আমাকে এক পানি গ্লাস দিন, কথাটা কি সুন্দর হয়? হয় না। হ্যাঁ, শেরে বাংলা বাঘ একজন বাংলার আমাদের দেশের, এরকম করে কোনো ওয়ার্ড বসালে বাক্য হবে? হবে না। তাহলে আমার সাথে বলো, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। এক নাম্বার গুণটা হচ্ছে আকাঙ্ক্ষা।
মানে এক পদ শোনার পরে আরেকটা পদ শোনার ইচ্ছা। যেমন আমি বাজারে যাইয়া, কি আমি বাজারে যাইয়া বললাম, কথা কি আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে? আকাঙ্ক্ষা আছে না আরো কিছু শোনার? মাছ কিনিলাম, এই মাছ কিনিলাম যখন দিলাম তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল, ঠিক কিনা? আমি বাজারে যাইয়া মাছ কিনিলাম, ক্লিয়ার হয়ে গেছে না এখন সেন্টেন্স? তাহলে আকাঙ্ক্ষা বলতে এই যে আমি বাজারে যাইয়া, এই কথার পরে যে আমি মাছ কিনিলাম শুনতে ইচ্ছা করলো, আমার আকাঙ্ক্ষা হইল, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার অভাব থাকলে সেটা সেন্টেন্স হবে না। এ পর্যন্ত ক্লিয়ার? 2 নাম্বার কথা, একটি সার্থক বাক্যের 3টি গুণ। 2 নাম্বার এটা হলো যোগ্যতা, যেই ঘটনাটা ঘটাবো, কাজটা হবে, সেখানে যোগ্যতা সম্পন্ন হতে হবে। মাছেরা আকাশে উড়ছে কথা বললে সেন্টেন্স হবে না, মাছেরা আকাশে ওড়ার ক্ষমতা রাখে না। তারপরে হাতিগুলো আকাশে উড়ছে, এটা হবে না, তাই না? তো বিষয়টা হলো এরকম যে যোগ্যতা থাকতে হবে। 2 নাম্বার গুণ গেল। একটি সার্থক বাক্যের 3 নাম্বার গুণ হচ্ছে আসক্তি। কি আসক্তি? আসক্তি হলো, আমার সাথে বলো, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। যদি আমি নদীমাতৃক এক বাংলাদেশ, বাক্যটা সুন্দর হয়েছে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এভাবে বললে সুন্দর হয় না? এই যে সুশৃঙ্খলভাবে সাজিয়ে বলতে পারলাম, এটাই হচ্ছে আসক্তি। কথা কি ক্লিয়ার? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসী হচ্ছে আসক্তি। এই 3টা গুণ যখন আমরা পাবো তখন সেটা কি হবে? বাক্য হবে। সংজ্ঞাটা আবারও বললে আমরা কি হবে? কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বা বাক্য। ক্লিয়ার? সে শুক্রবারে ঢাকা যায়, এটা বাক্য হয়েছে কিনা? হি গোজ টু ঢাকা অন ফ্রাইডে, এটা বাক্য হয়েছে কিনা? পাশাপাশি ওয়ার্ডগুলো বসছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তখন সেটা সেন্টেন্স হয়েছে। এখন মনে করো আমি ওই ফ্রাইডে এগুলো কেটে দিলাম, এই সব কেটে দিলাম, শুধু আছে হি গোজ, এইটা বাক্য হয়েছে কিনা? তারপরেও কিন্তু বাক্য হয়েছে। কেন হয়েছে? হি গোজ, সে যায়, এর মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাইতে হবে, এটা হলে আর বাধা নাই। সে যায়, কথা তো ঠিকই, যাও দেয়। যেমন মনে করো আরেকটা বাক্য লিখি, আরেকটা, হোয়াট ডাজ আয়শা ডু, অর্থ কি? আয়শা কি করে? ঠিক আছে, এই উত্তর আমি সংক্ষেপে যদি লিখি, আয়শা প্লেস, আয়শা খেলে, বাক্য হয়ে গেছে কিনা? প্লেস ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ওটা আমি নাও দিলে তাও বাক্য হবে কিনা? তার মানে একটা বাক্যের সবগুলো ওয়ার্ড জরুরি না, একটা ভার্ব জরুরি, তাই না? বা একটা সাবজেক্ট জরুরি, অনেক সময় সাবজেক্ট নাও থাকতে পারে। এগুলো থাকলে বাক্যের অর্থ প্রকাশ পেলে সেটা সেন্টেন্স হয়ে গেল। আমরা কি সেন্টেন্স বুঝতে পারছি? ওকে, এবার আমার সাথে বলো, according to meaning there are 5 types of sentences. According to meaning there are 5 types of sentences. অর্থ অনুসারে সেন্টেন্স বা বাক্য 5 প্রকার। ক্লিয়ার? এই 5 প্রকার আমরা কিছুটা হলেও পরিচিত, কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলের জ্ঞান নেব। তো 1 নাম্বার যেটা ছিল সেটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ কি? তাহলে বিবৃতিমূলক বাক্য, এটা আমরা জানি, তাই না? বিবৃতিমূলক বাক্য। একটা বাক্য বলো দেখি। I go to school, না? I'm a student of class 7. I went to the Ramna Park. হ্যাঁ, রওনা পার্কে গেছিলাম, এগুলোই তো সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণভাবে যে বাক্যগুলো বলা হয় ওগুলোই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? 2 প্রকার। কি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। যেমন যদি উদাহরণ দেই, আই লাইক টি, আই লাইক, আমি চা পছন্দ করি। আর এখানে বললাম কি? আই ডোন্ট লাইক টি, আমি চা পছন্দ করি না। ক্লিয়ার? আমি চা পছন্দ করি না। আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারছি? অ্যাসার্টিভ সেন্টেন্স এরকম যত বাক্যই হোক, সহজ করুক কঠিন করুক, সাবজেক্ট থাকবো, ভার্ব থাকবো, আর সাধারণ একটা অর্থ প্রকাশ করবো, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার?
ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। কোন প্রশ্ন করা বোঝায় তাকেই প্রশ্নবোধক বাক্য বলে। উদাহরণস্বরূপ, ডু ইউ লাইক ট্রাভেলিং মানে কি? তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? এটাকে তাহলে ইন্টারোগেটিভ না প্রশ্ন করছে না? প্রশ্নবোধক বাক্যে সবসময় আগে অক্সিলারি ভার্ব আসে। 2 নম্বর একটা লিখলাম, ইজ শি রিডিং মানে কি? না, ইজ শি রিডিং সে কি পড়ছে, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। আবার দেখো আরেকটা লিখলাম, হাউ ডু ইউ গো টু স্কুল মানে কি? তুমি কিভাবে স্কুলে যাও? প্রশ্ন করছে না? প্রশ্ন করলেই সেটা কি সেন্টেন্স? এরপর মনে করো, ওয়ার ডাজ শি লিভ মানে কি? সে কোথায় বাস করে? প্রশ্ন করছে না? আরেকটা দিলাম, মনে করো, when is your birthday তোমার জন্মদিন কবে? এটাও তো প্রশ্নবোধক। আবার মনে করলো, বললাম why don't you go to school কেন তুমি স্কুলে যাও না? নেগেটিভ আকারে বললাম। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমার 2 প্রকার। এর মধ্যে অ্যাফার্মেটিভ স্টাইল আছে, নেগেটিভ স্টাইল আছে। কিন্তু এই প্রশ্নবোধক করে কয়ভাবে? প্রশ্নবোধক 2টা স্টাইলে করা যায়। কয়টা স্টাইল? প্রমাণ দেখো আমি এখানে লিখেছি। এই প্রশ্নগুলা করার ধরন আর এইগুলা কি এক হলো? এখানে অক্সিলারি ভার্ব প্রশ্ন করছে, ডু ডাজ ডু। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি। কিন্তু এগুলা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড প্রশ্ন করছে। দেখো অক্সিলারি ভার্ব প্রশ্ন করলে কি হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড প্রশ্ন করলে কি হয়। যেমন খেয়াল করো, ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো? তুমি শুধু বললা কি? হয়ে গেছে উত্তর, কিছুই বলি নাই। কিন্তু যদি বলি হোয়াটস ইউর নেম, হবে? হবে না। কথা কি ক্লিয়ার? তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে তোমার মুখে বলতে হবে, কথা বলতে হবে, একটা স্টাইলে বর্ণনা করে লিখতে হবে। কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে এম ইজ আর ওয়াজ আর ডু ডাজ ডিড ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইন্ড মাস্ট এটাতে 8 ভাবে উত্তর দেয়। কয় ভাবে? 8 ভাবে। দেখো সানজিদা এখন 8টা ভাবে উত্তর আমাদের কাছে দিয়ে দিবে। মাইকটা হাতে নাও। আচ্ছা আমি একটা প্রশ্ন 8 বার করবো, ও 8টা উত্তর দিবে। মাইকটা হাতে নাও। এখানে চলে আসো, তুমি এখানে চলে আসো, এদিক দিয়ে চলে আসো, আস্তে আস্তে চলে আসো। দেখা যায়? কাছে নাও। সঞ্জিদা, ডু ইউ নো মি? Yes, sir. সঞ্জিদা, ডু ইউ নো মি? সঞ্জিদা, ডু ইউ নো মি? No, sir. সঞ্জিদা, ডু ইউ নো মি? 4টে হয়েছে না? এবারে সঞ্জিদা, ডু ইউ নো মি? Yes, sir, I do. ইয়েস আই ডু। শুধু কি দেবা? ইয়েস আই ডু। সঞ্জিদা, ডু ইউ নো মি? No, I don't, sir. না আসলে না। সঞ্জিদা 6টা হলো তাই না? সঞ্জিদা, ডু ইউ নো মি? Yes, sir, I know you. সঞ্জিদা, ডু ইউ নো মি? No, sir, I don't know you. 8টা হয়েছে কিনা? অন্য কোনো ডেতে প্রশ্ন করলে এরকম 8টা উত্তর হবে না, একটাই। যদি বলি যে ওয়ার ডু ইউ লিভ, ও এভাবে বলতে পারে ইয়েস নো, এরকম এরকম বলা সম্ভব? ওকে বলতেই হবে যে আই লিভ ইন মানিকগঞ্জ বা আই লিভ এট অমুক জায়গা, নাকি? ক্লিয়ার? তাহলে অক্সিলারি ভার্ব আর ডাব্লিউএইচ ওয়ার্ড এর পার্থক্যটা কি আমরা বুঝতে পারছি? এগুলো কিভাবে তৈরি হলো সেটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে শিখবো, ওইটা পরীক্ষায় আসবে। তো এগুলো আমাদের না জানা গেলে তখন ওগুলো তুমি পারবে না, এই জন্য এগুলো আমাদের শিখতে হচ্ছে। যদি বলতাম ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারো, এই ক্যান এটা অক্সিলারি ভার্ব প্রশ্ন করছে না? এটার উত্তর 8টা, একই স্টাইলে। বুঝতে পারছি? এবার আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। দেখো আমার সাথে বলো, যে বাক্য দ্বারা, আমি শূন্যস্থান দিলাম, পূরণ করো। মালালা পূরণ করো, মালালা বলতেছি, মাসুদ আর হেলাল, এর পূরণ করো। যে বাক্য দ্বারা কি? কে পারবে অনুজ্ঞাসূচক বাক্য কি? হাত তোলো। 1 জন, 2 জন, এই দেখো কে, আমি বলে দিই। হ্যাঁ,
বই কাছে আছে তো না? আচ্ছা আমার সাথে বলো, বলো যে বাক্য দ্বারা আদেশ অনুরোধ উপদেশ নিষেধ অনুমতি নেওয়া বা চাওয়া ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। প্রমাণ দেখো, 1 নম্বরে বলো ডু দ্য ওয়ার্ক মানে কি? কাজটি করো। আদেশ করছে না? আদেশ। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অনুরোধ করছে কিনা? আদেশ অনুরোধ। উপদেশ, উপদেশ মনে করো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সর্বদা সত্য কথা বলো। অনুরোধ উপদেশ হয়েছে কিনা? এরপরে নিষেধ, নেভার টেল আ লাই বা ডোন্ট টেল আ লাই। মিথ্যা বলো না, কখনো মিথ্যা বলো না। উপদেশ দিচ্ছে কিনা? তাই না? এরপরে মনে করো আরেকটা নিয়ম আছে কি? লেট মি গো, আমাকে যেতে দাও, অনুমতি চাইলাম। এই লেট দ্বারা বাক্য শুরু হইলেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? অথবা বলো লেটস গো, লেটস চলো যাই। এখানে কিন্তু 1 2 3 4 5 6 6টা স্টাইলে বাক্য আছে। এই 6টা স্টাইলে বাক্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? কিন্তু কৌশল আছে একটা। এই কৌশল, আচ্ছা আমরা জানি একটা বাক্যে তো সাবজেক্ট থাকে ভার্ব থাকে, তাই না? আমার জিজ্ঞাসা ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট ভার্ব খুঁজে দাও আমাকে। সাবাস, একটা হাত তালে হয়েই যেতে পারে নাকি? চমৎকার, আপনার সুন্দর সুচিন্তিত আনসার আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা এখন সেলিব্রেট করি এত সুন্দর একটা অ্যান্সার নিয়ে। তোমরাও কি ওকে একমত জানালে? ডু বলছে ও সাবজেক্ট। ডু কখনো সাবজেক্ট হয় না। হাউ ইজ ইট পসিবল? ডু তো সাবজেক্ট হতেই পারে না। ডু তো একটা ভার্ব, করো না। সাবজেক্ট হিসেবে কাজ করলে ভার্ব কই? এখানে সাবজেক্ট তুমি মনে করতেছো বাক্যের প্রথমে যেটা বসে সেটাই সাবজেক্ট, সচরাচর হয় যেটা, কিন্তু এই বাক্যে সাবজেক্ট নেই, করছে না। জেনে নাও, না বুঝলে শিখে নাও। মানে জোর করে তো একটা মত প্রকাশ, মত দেওয়া যাবে না। এই বাক্যে সাবজেক্ট নাই। তবে সাবজেক্ট ছাড়া বাক্যও হয় না আমরা জানি। হ্যাঁ, যে করো, কি করবে? দাও আর কাজটি করবে। এখন আমার সাথে বলো, আমি বললাম ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আবার বললাম ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো। দেখো তো ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এই কথার মধ্যে সাবজেক্ট কে আছে? ইউ। এরকম কি বলতো? যদি বলতাম কাজটি করে, তাহলে ওই বাক্যে সাবজেক্ট কে থাকে? হি, সে কাজটি করে, তারা কাজটি করে, এরকম না? কিন্তু করো, যাও, খাও, খেলো, ঘুমাও, এই কথার মধ্যে কে থাকে সবসময়? এই ধরনের সবটি বাক্যের মধ্যে, এখানে দেখো সব বাক্যের মধ্যে একটা কমন সাবজেক্ট আছে, সেটা কি? ইউ। সবগুলো বাক্যের মধ্যে একটা কমন সাবজেক্ট আছে, কে? দেওয়া আছে? নাই। কিন্তু তোমাকে বুঝে নিতে পারে কে আছে এখানে? সামনে। ক্লিয়ার? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি আমাকে এক গ্লাস দেওয়া করে পানি দাও না। ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তুমি সর্বদা সত্য কথা বলবে। মিলতেছে না? এখানে আমি যদি দিলাম হি ডু দ্য ওয়ার্ক, সে সবসময় কাজটি করো, মিলতো? কোনোটা আর কোনো সাবজেক্টে মিলবে না, সব সময় ইউ হবে। তাহলে শুধু তাই না, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার আরও একটা উপায় আছে। কৌশলটা কি? 2টা কৌশল প্রয়োজনে লিখে রাখবে। আমার সাথে আগে বলো, মুখস্থ করে নাও। বলো ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উজ্জ থাকে। সাবজেক্টটি হলো ইউ। কখনোই এটা দেখা যায় না। আবার ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই ভার্ব দিয়ে শুরু হয়। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। গো টু স্কুল নাও, এখন স্কুলে যাও।
ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, হেল্প দ্য ফুল, গরিবদের সাহায্য করো, ভার্ব আছে না? আছে না? আছে তো। নেগেটিভ হলে নয় ডন্ট আসবো, নেভার আসবো, কিন্তু ভার্ব তো তারপরে দিতে হইব না? আচ্ছা, এরপরে আসি অনুরোধ করার জন্য অতিরিক্ত তুমি প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করো। প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। এই অনুরোধ করছো, গিভ, ভার্বটা কিন্তু গিভ, সাবজেক্ট আছে নাই। এছাড়াও অতিরিক্ত নিয়ম আছে লেট, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। কে দিবে? তুমিই তো দিবা। তাহলে ওইখানেও মনে মনে কে আছে? ইউ আছে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, এখানে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, দেখা যায় না। ক্লিয়ার? স্যার এটার স্যার এই যে বাক্যগুলোর আগে কি দে দ্বারা হয় না? এই বাক্যগুলো এর বদলে দে দ্বারা না, অন্য কোনো কিছু দেওয়া হবে না ইম্পারেটিভ সেন্টেন্স। এটা একটা দারুণ একটা মজা, এটা মনে রাখতে হবে। দে দিয়া, তুমি মনে করো তুমি দে দিয়া কথা বলা দরকার, তারপরেও ইউ চলে আসবে। কেমনি? তাদেরকে খেলতে দাও, লেট দেম প্লে ক্রিকেট, তাদের ক্রিকেট খেলতে দাও, তাদেরকে খেলতে দাও। সাবজেক্ট তো আর দেম না, সাবজেক্ট তো ইউই, তুমি তাদেরকে খেলতে দাও। ক্লিয়ার? ঠিক আছে। শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, এবারে অবজেক্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স মানে কি? আচ্ছা, অবজেক্টিভ সেন্টেন্স হলো ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছাসূচক। হ্যাঁ, একই জিনিস তো। ইচ্ছাসূচক, প্রার্থনাসূচক, আশীর্বাদ সূচক, যেটা লেখা সমস্যা হয়। তুমি কাউকে দোয়া করবা, প্রার্থনা করবা, তোমার ভালো হোক, মঙ্গল হোক, সুখী হও, বড় হও, ধনী হও, চাকরি পাও, এটা করো, ওটা করো, সেটা করো, এগুলোই হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। ক্লিয়ার? যেমন আল্লাহ তোমার ভালো করুক, মে আল্লাহ ব্লেজ ইউ, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অর্থ দেখে তোমরা বুঝতে পারি, কিন্তু আমার জিজ্ঞাসা, এখানে তো একটা কৌশল আছে, আমি কিভাবে চিনবো ইম্পারেটিভ সেন্টেন্স? মেয়ে দিয়ে শুরু হবে। মে এবং লং দ্বারা শুরু হবে সচরাচর। কি? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সচরাচর কি দিয়ে শুরু হবে? হ্যাঁ হ্যাঁ, মে, ও সরি, মে এবং লং দ্বারা সচরাচর অবজেক্টিভ সেন্টেন্স শুরু হয়, এবং এই বাক্য দ্বারা দোয়া করা, প্রার্থনা করা, আশীর্বাদ করা, ইচ্ছা প্রকাশ করা হয় নাকি? এক্সাম্পল প্লিজ। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন নাকি? মে ইউ বি হ্যাপি, মে ইউ বি, May you have a good day. হ্যাঁ, হ্যাপি। অথবা দেখো, লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতারা দীর্ঘদিন বেঁচে থাকুক নাকি? লং লিভ আওয়ার প্যারেন্টস। আমরা কি বুঝতে পারতেছি? অবজেক্টিভ সেন্টেন্স ক্লিয়ার? সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি? আবেগ সূচক বাক্য, তাই না? বলো, যে বাক্য দ্বারা দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, হর্ষ, বিষাদ আকস্মিকভাবে প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি বলে। Hooray! I have got A+ in the examination. তুমি খুশি মনে বললা, আমি পরীক্ষায় প্লাস পেয়েছি। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। হুররে, আমরা খেলায় জিতেছি। Alas, she lost her husband. মানে দুঃখ প্রকাশ, হায় তার স্বামী আর নাই। ঠিক আছে না? Alas, she is no more on earth. Alas, she is no more on earth. হায় সে আর এই পৃথিবীতে নাই। দুঃখ কষ্ট। ক্লিয়ার?
আবার হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, দৃশ্যটি কি সুন্দর। হোয়াট ক্লেভার গার্ল ইউ আর, তুমি কি চালাক মেয়ে, তাই না? হাউ ট্যালেন্টেড ইউ আর, তুমি কি মেধাবী। বলার এক্সপ্রেশনটা এরকম এরকম না, হাউ ট্যালেন্টেড ইউ মেধাবী, এ হলো হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝতে পারছি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সচরাচর এই ওয়ার্ডগুলো থাকে, রে এই যে চিহ্ন থাকে, এটা হলো এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে? এলাস, ও নো হবে না। ওহ, ঠিক আছে না? তারপরে মনে করো মার্ভেলাস, তারপর ব্রাভো, ওয়েল ডান, তাই না? কথা কি ক্লিয়ার? এগুলো দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়। এ পর্যন্ত কি বুঝাইতে পারছি? দুইটা বাক্য বলবো। ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে সম্মান করা। ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, এইটা কি ধরনের বাক্য? এতক্ষণ শেখার পরে তুমি এটা বলবা। ঠিক আছে? কি ধরনের বাক্য? এই চারটা বলো, তোমরা বলো। ভেরি গুড, ঠিক আছে? ঠিক আছে সবাই, জি স্যার, হইল না? তোমার বাবা মারে সম্মান করা উচিত, এটা তো উপদেশই দিছে না? আদেশ, অনুরোধ, উপদেশ, এটা দিলে তো ইম্পারেটিভ সেন্টেন্সই হয় না? তাহলে তো ঠিকই বলছো। হ্যাঁ, অপটুডি, দারুন। সামিয়ার জন্য একটা হাতে তালি হয়ে যাক। মে বা লং দ্বারা শুরু হলে তুমি না বললা যে অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে বা লং দ্বারা। এখন কি মে বা লং দ্বারা শুরু হয়েছে? দেখছো প্যাচ লাগে না? আচ্ছা দেখো, আমি দেখো কিছুক্ষণ আগে বলছিলাম না ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, এখানে তো সাবজেক্ট আছে, আছে না? বলছিলাম সরাসরি শুরুই হয় ভার্ব দ্বারা, বলছিলাম কিনা? এটা তো ভার্ব দ্বারা শুরু হয় না, শুরু হয়েছে সাবজেক্ট দ্বারা। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স বলা যাবে? তাহলে সাবজেক্ট ভার্ব দ্বারা সাধারণ সেন্টেন্সে কি সেন্টেন্স বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। Am I clear to you? মনে রাখো, তার মানে আমি এতক্ষণ ক্লাস নিলাম, তোমরা খুব ভালো বুঝছো, কোনো সন্দেহ নাই। ভালো বুঝলে কি ভালো পারা যায়? বুঝছো, মাথায় নাই। হ্যাঁ, বুঝছো, মাথায় নাই। এখন মাথায় আনার জন্য, রাখার জন্য কি করতে হবে? অনেকবার পড়তে হবে। কতবার পড়তে হবে? অনেকবার পড়তে হবে। 3-4 বার পড়লে তোমার আত্মবিশ্বাস আসবে। এবং বারবার এক্সাম্পলগুলো পড়তে হবে, লিখিত নোট করতে হবে। আবার এই যে ক্লাসটা আমরা রেকর্ড রাখলাম, সেখান থেকেও তুমি বারবার দেখবা, জীবনেও আর ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লিয়ার? সেন্টেন্সের দ্বিতীয় পার্ট শুরু করবো এখন। সেন্টেন্স বলেছিলাম 8 প্রকার, কেবল গেল 5 প্রকার, বাকি 3 প্রকার কই গেল? জাস্ট ওয়েট অ্যান্ড সি।